আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বই থেকে চতুর্থতম অধ্যায় এর 4.4.1 নিয়ে। সিলেক্ট 5 poems, পাঁচটি কবিতা বাছাই করো দ্যাট যেটি ইউ হ্যাভ রিড, তুমি পড়েছো ইন ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বুক থেকে, পাঠ্যক্রম বই থেকে, ইদার বাংলা আর ইংলিশ টেক্সট বুক, বাংলা অথবা ইংরেজি টেক্সট বুক থেকে, অফ ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 অ্যান্ড ক্লাস 9, অর্থাৎ পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে তুমি যে কবিতাগুলো পড়েছো বাংলা কিংবা ইংরেজি বইয়ের, সেই কবিতাগুলো এখন সিলেক্ট করো। দেন তারপর লিস্ট দেম, সেগুলো একটি তালিকায় তৈরি করো ইন দা লেফট কলাম, বাম পাশের কলামে, অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করো দেয়ার রেসপেক্টিভ টুনস, তাদের টুনগুলো, তাদের স্বরগুলো আইডেন্টিফাই করো বা শনাক্ত করো ইন দা নেক্সট কলাম, পরবর্তী কলামে, অর্থাৎ 2 নম্বর কলামে। ফাইনালি, অবশেষে, কোট ফ্রম দা পোয়েম, কবিতার উদ্ধৃতি লেখো, অ্যান্ড এবং এক্সপ্লেইন এবং ব্যাখ্যা করো হোয়াই ইউ কনসিডার দিস পোয়েম, কেন তুমি এই কবিতাটাকে বিবেচনা করলে, ফর দা পার্টিকুলার টুন, এই নির্দিষ্ট টুনের জন্য, ইন দা নেক্সট 2 কলাম, আর পরবর্তী 2 কলামে এটি লিখো। তো আমাদেরকে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে, এখানে প্রথম যে কলামে এখানে আমাদের কবিতার নামগুলো লিখতে বলেছে, অর্থাৎ নেম অফ দা পোয়েম, কবিতার নাম। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, মানে এই সমস্ত বই থেকে কবিতাগুলো নিতে বলেছে, এবং যে কবিতাটা আমি এখানে নিব সেই কবিতার টুন এখানে আমাকে ব্যবহার করতে হবে, যেটা কোন টুনে লিখা, অর্থাৎ আমরা যে টুনগুলো পড়েছি, লেখক পাঠককে বোঝানোর জন্য যে নির্দিষ্ট টুন ব্যবহার করে লিখে, সেগুলো এখন আমাদের এখানে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে কোট ফ্রম দা পোয়েম, অর্থাৎ কবিতার উদ্ধৃতি লিখতে হবে, এবং ইউর এক্সপ্লেনেশন, তোমার ব্যাখ্যা দিতে হবে। সো এখানে আমাদের 5টা কবিতা আছে, 5টা কবিতা লিখে তারপর আমাদের উত্তর করতে হবে। তো আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টি কবিতার নাম দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রথমে দেওয়া আছে লিটল রেড 1 নম্বরে, 2 নম্বরে দেওয়া আছে ইফ, এবং 3 নম্বরে দেওয়া আছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এবং 4 নম্বরে ক্রসিং দা বার, আর অন দা গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। তো আমাকে বাংলা এবং ইংরেজি বই থেকে কবিতাগুলো নিতে বলেছে। তো আমি প্রত্যেকটা কবিতা ইংরেজি বই থেকেই নিয়েছি। যেমন আমাদের 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে লিটল রেড, অর্থাৎ হচ্ছে লাল, ছোট লাল, যে ছোট লাল বালিকাটি, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর একটি কবিতা। আমি ষষ্ঠ শ্রেণী থেকে এই কবিতাটি নিয়েছি। তারপরে 2 নম্বরে আমাদের বলছে ইফ, অর্থাৎ ইফ, এই কবিতাটি তোমরা জানো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর একটি কবিতা। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, তোমরা এটা পড়ে এসেছো অষ্টম শ্রেণীতে, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একটি কবিতা। এবং 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্রসিং দা বার, এটা আমাদের নবম শ্রেণীর একটি কবিতা। এবং অন দা গ্রাসহপার এন্ড ক্রিকেট, এটাও তোমরা পড়েছো, এটা হচ্ছে নবম শ্রেণীর একটি কবিতা। তার মানে হচ্ছে আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম উভয় শ্রেণী থেকে একটি করে কবিতা, ইংরেজি বই থেকে একটি করে কবিতা নিয়ে রেখেছি। এখন আমরা এই টোনগুলো এবং কোটেশন গুলো আমরা এগুলো দেখবো। তো প্রথমে দা নেম অফ দা পোয়েম, কবিতার নাম। 1 নম্বরে কবিতার নাম হচ্ছে লিটল রেড, এটা ষষ্ঠ শ্রেণী থেকে নেওয়া হয়েছে, ক্লাস 6 এর একটি কবিতা। তারপরে টুন অফ দা পোয়েম, এই কবিতার টুনটা হচ্ছে অ্যাফেকশনেট, অর্থাৎ হচ্ছে স্নেহপরায়ণ। এবং কোট ফ্রম দা পোয়েম, অর্থাৎ এই কবিতার যে উদ্ধৃতি, সেই উদ্ধৃতিটি হলো ওয়ান্স দেয়ার ওয়াজ এ গার্ল, একদা এক বালিকা ছিল, অ্যান্ড হার নেম ওয়াজ লিটল রেড, এবং তার নাম ছিল হচ্ছে রেড। শি সেট অফ টু হার গ্র্যান্ডমাস হাউস, সে তার দাদিমার বাড়ি যাচ্ছিল, ফর গ্র্যান্ডমা ওয়াজ সিক ইন বেড, অর্থাৎ যেহেতু তার দাদিমা বিছানায় অসুস্থ অবস্থায় ছিল, সে তার দাদিমার বাড়ি যাচ্ছিল তাকে দেখার জন্য। আর ইউর এক্সপ্লেনেশন, তোমার ব্যাখ্যা, এখানে বলছে দ্য টোন অফ অ্যাফেকশন ইজ ক্লিয়ার হেয়ার, অর্থাৎ এখানে যে স্নেহের যে টুনটি, এই টুনটি এখানে পরিষ্কার। অফ লিটল গার্ল নেম রেড, অর্থাৎ লিটল গার্ল রেড নামের যে ছোট বালিকা রয়েছে তার, টু হার গ্র্যান্ডমা, তার দাদিমার প্রতি, যেহেতু শি ইজ গোয়িং টু মিট হার সিক গ্র্যান্ডমা, যেহেতু তার অসুস্থ দাদির সাথে সে দেখা করতে যাচ্ছে। এই ছিল হচ্ছে আমাদের 1 নম্বর কবিতার এক্সপ্লেনেশন। এই পর্যায়ে আমরা দেখব 2 নম্বর কবিতা। 2 নম্বর কবিতাটি হচ্ছে ইফ, অর্থাৎ যদি, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর একটি কবিতা। এখানে আমাদের যে টুন ব্যবহার করা হয়েছে, টুনটা হচ্ছে পসিবিলিটি, অর্থাৎ হচ্ছে সম্ভাবনা, পারসিভারেন্স, অর্থাৎ অধ্যবসায়, এবং ইন্সপিরেশন, এবং হচ্ছে উৎসাহ। এই 3টি
তিনটি টোন আমরা দেখতে পাচ্ছি ইফ কবিতা এই তিনটি টোন রয়েছে। তো তোমরা যদি এই কবিতাগুলো ভালোভাবে পড়ে না আসো তাহলে তোমরা অবশ্যই সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এই কবিতাগুলো পড়বে এই ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য। তো এখানে তিনটি টুনেরই ব্যবহার করেছে। এখন কবিতার যে উদ্ধৃতি দেওয়া আছে সেটা হচ্ছে ইফ ইউ ক্যান ফোর্স ইউর হার্ট, যদি তুমি বাধ্য করো তোমার হৃদয়কে, অ্যান্ড নার্ভ অ্যান্ড সিনিও, তোমার নার্ভ এবং সিনিওকে, টু সার্ভ ইউ টার্ন লং আফটার দে আর গন, তুমি অনেক পেছনে যদিও তারা অনেক তোমাকে রেখে চলে গেছে, অ্যান্ড সো হোল্ড অন, এবং ধরো, হোয়েন দেয়ার ইজ নাথিং ইন ইউ, অর্থাৎ যদিও এটা তোমার জন্য, যদিও তোমার কাছে কিছুই নেই তবুও তুমি সেটা ধরার চেষ্টা করো। অ্যাকসেপ্ট দ্য উইল, অর্থাৎ তোমার ইচ্ছাকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। হুইচ সে ইজ দেম হোল্ড অন, এখন তখন তুমি বলো যে ধরো ধরো। সো এই হচ্ছে এটার মানে উদ্ধৃতি, এবং এ পর্যায়ে আমরা দেখবো হচ্ছে এক্সপ্লেনেশন, মানে হচ্ছে ব্যাখ্যা। দিস কোটস, এই উদ্ধৃতি ফ্রম রুডিয়ার্ড কিপলিং সেজ, অর্থাৎ এই উদ্ধৃতির মাধ্যমে লেখক রুডিয়ার্ড কিপলিং বলেছে যে ইফ ওয়ান ক্যান হ্যাভ ডোমিনেশনস ওভার হিজ মাইন্ড, যদি কেউ তার মনের উপর বোঝা চাপিয়ে দেয়, নির্যাতন করে বা অত্যাচার করে, বডি শরীরের উপর, অ্যান্ড সোল আত্মার উপর, দেন হি ক্যান উইন এভরিথিং থ্রু দ্য দো হি হ্যাজ নাথিং, যদিও তার কোনো কিছুই না থাকে তবুও সে চেষ্টা করবে সবকিছুর উপর বিজয় অর্জন করার জন্য। এই ছিল হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর ভাষ্য। তো এই পর্যায়ে আমরা দেখব সি নাম্বারটা। সি নাম্বার আমাদের বলা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটা হচ্ছে অষ্টম শ্রেণীর আমাদের ইংরেজি বইয়ের একটি কবিতা। এই কবিতায় কবি বলেছেন ইমোটিভ, অর্থাৎ হচ্ছে আবেগপ্রবণ, থটফুল, চিন্তাশীল এবং এক্সপ্রেসিভ এবং প্রকাশভঙ্গি, এখানে এই টোনগুলোই আমরা পাই। অর্থাৎ আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড এই কবিতায় অর্থাৎ তিনটি টোন পাই। তো এখানে আমাদের যে উদ্ধৃতির কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে 10,000 স আই অ্যাট এ গ্লেন্স, অর্থাৎ আমি এক নজরে 10,000 দেখলাম। অর্থাৎ কি দেখলো কবি এখানে এক নজরে 10,000 ডেফোডেল ফুলকে দেখেছে, যেগুলো টসিং দেয়ার হেডস অ্যান্ড স্প্রিটলি ডান্স, অর্থাৎ তারা মাথা তুলে নৃত্য করছে। অর্থাৎ কবি এক নজরে 10,000 ডেফোডেলস ফ্লাওয়ারকে দেখছে যেগুলো বাতাসে মাথা তুলে তারা নৃত্য করছে। এবং এটার ব্যাখ্যা হচ্ছে হেয়ার দ্য পয়েট মে প্রেজেন্ট দ্য জয়, এখানে কবি তার জয়কে, আনন্দকে, এন্ড হ্যাপিনেস এবং খুশিকে উপস্থাপন করার চেষ্টা করছে অফ নেচার, প্রকৃতির। এভরিথিং ইন নেচার, প্রকৃতির সবকিছু, এনজয় দেমসেলফ, অর্থাৎ তারা নিজেরাই উপভোগ করে। দ্য ড্যাফোডিলস এক্সপ্রেস, এখানে ড্যাফোডিল ফুল বলতে প্রকাশ করছে দেয়ার হ্যাপিনেস, টাচিং অ্যান্ড ড্যান্সিং দেমসেলফ, অর্থাৎ ড্যাফোডিলস ফুলেরা তাদের আনন্দ নিয়ে তারা নিজেরাই ডান্স করছে। এবং ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ক্রসিং দ্য বার, অর্থাৎ বার ক্রস করা, এটা আমাদের নবম শ্রেণীর বইয়ের একটি কবিতা। আর এই কবিতার টোন হচ্ছে আপসেট, অর্থাৎ কবি এখানে আপসেট হয়েছে। এবং এই কবিতার উদ্ধৃতি হচ্ছে সানসেট অ্যান্ড ইভিনিং, অর্থাৎ সূর্যাস্ত এবং সন্ধ্যাবেলা, স্টার, সন্ধ্যা তারা, অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর হিম, এবং পরিষ্কারভাবে এটা বোঝানো হয়েছে যে কেউ একজন তাকে ডাকছে। অ্যান্ড মে দেয়ার বি নো মর্নিং, সেখানে কোনো দুঃখ নেই, অফ দ্য বার, সেই বারে, হোয়েন আই পুট আউট অফ সি, যখন আমি সমুদ্রে চলে যাব। অর্থাৎ এখানে কবি যেটা বুঝিয়েছে যে এখানে হচ্ছে সন্ধ্যা তারা বা হচ্ছে সূর্যাস্ত বলতে কবি জীবনের শেষ সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ সে মৃত্যুর দিকে বা পরকালে চলে যাবে, তাদের কোনো দুঃখ নেই। তোমরা যদি এই কবিতাটি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই কবিতাটি আগে দেখে আসবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এখানে আমাদের কবির যে মন্তব্য সেটা বলেছে হচ্ছে the poet has expressed his desire, কবি এখানে তার প্রত্যাশাকে ব্যাখ্যা করেছে। টু ক্রস দ্য বাউন্ডারি, সে বাউন্ডারি ক্রস করে চলে যাবে অফ আর্থলি লাইফ, অর্থাৎ পার্থিব জীবন থেকে, উইদাউট সরোফুল ফেয়ারওয়েল, অর্থাৎ দুঃখবিহীন বিদায় নিয়ে। টু এভরি হিউম্যান বিং ডেথ ইজ এ ম্যাটার অফ সিরিয়াসনেস, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তার মৃত্যুকে তাকে সিরিয়াসলি নেওয়া উচিত। এবং সর্বশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি ই নাম্বারে, এটা বলছে অন দ্য গ্রাসওভার অ্যান্ড ক্রিকেট, এখানে হচ্ছে ঘাসফড়িং এবং হচ্ছে ঝিঝি পোকার, এটা আমাদের নবম শ্রেণীর বই থেকে, এই দুইটা কবিতায় আমাদের নবম শ্রেণীর বই থেকে নেওয়া হয়েছে। এবং এই কবিতার টোন হচ্ছে লাইট অ্যান্ড জয়ফুল। এবং এই কবিতার উদ্ধৃতি হচ্ছে দ্য পোয়েট্রি ইজ আর্থ ইজ নেভার ডেড,
অর্থাৎ পৃথিবীর যে কবি কাব্য সেটা কখনোই মারা যাবে না, এবং বর্ণনা হচ্ছে তার নেচার রিমাইন্ডস ডেলি, প্রকৃতি সবসময় বেঁচে থাকবে, অ্যান্ড জোভিয়াল অল দ্য টাইম, সবসময় এটার হাসি খুশি থাকবে বা হচ্ছে আনন্দ থাকবে, অ্যাজ ইন সামার অর ইন দা ডেড অফ উইন্টার, অর্থাৎ সামার হোক কিংবা শীতের সময় এটা জীবিতই থাকবে, এটা কখনোই ব্লিন হয়ে যাবে না। এই ছিল হচ্ছে আমাদের 4.4.1। আশা করি তোমরা কবিতা ব্যাখ্যাগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।